সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা আছি ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির পৃষ্ঠা নম্বর 6 পার্ট 3। পৃষ্ঠা নম্বর 6 পার্ট 3-এ আমরা আছি উপাত্ত তত্ত্ব নিয়ে আলোচনা। তত্ত্ব কাকে বলে, উপাত্ত কাকে বলে, এগুলো আমরা শিখব। ছোট বন্ধুরা, আমরা তাহলে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বোর্ড বইটির 6 নম্বর পৃষ্ঠায় পার্ট 3-এ চলে যাই। তোমাকে যদি বলা হয় 98, 100, 196, 50, 95, তাহলে তুমি নিশ্চয় অবাক হয়ে এই সংখ্যাগুলোর দিকে তাকিয়ে থাকবে। কেন তোমাকে এই সংখ্যাগুলোর কথা বলা হয়েছে? এখানে হুট করে যদি 98, 100, 196, 50, 95 এগুলো বলা হয়, কেউ কিছু বুঝবেন কি? না, কেউ কিছু বুঝবেন না। তবে যদি আরেকটা প্রেক্ষাপট জুড়ে দেয়া হয়, এখানে তত্ত্বগুলো দিচ্ছি, এর সঙ্গে যদি আমরা কোনো প্রেক্ষাপট জুড়ে দেই, যেমন যদি বলা হয় যেখানে একটি মেয়ের 5ম শ্রেণীর বা 6ষ্ঠ শ্রেণীর একটা শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর, তখন কিন্তু জিনিসটা ক্লিয়ার হবে। প্রথমে কিন্তু বুঝবো না। তাহলে তোমাকে যদি বলতে দেওয়া হয় যে এটি হচ্ছে রিমি নামে একটি মেয়ে, 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, তার বাংলা 98, ইংরেজিতে 100, গণিতে 100, বিজ্ঞানে 96, বাংলাদেশ বিশ্ব পরিচয়ে 50 এবং ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় হচ্ছে 95। তাহলে হঠাৎ করে সংখ্যাগুলোর অর্থ তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা দেখতেছি, যদি আমরা কোনো সংখ্যা ডিজিট বলে থাকিও, তাও কিন্তু আমরা এর অর্থ বুঝবো না। তবে যদি প্রেক্ষাপট জুড়ে দেই, এর সঙ্গে কোনো একটা সেন্টেন্স জুড়ে দেই, যেটা প্রেক্ষাপট জুড়ে দেই, মানে রিলেশন করে দেই, সম্পর্ক করে দেই, তখন সেটার অর্থ দাঁড়ায়। আগে কিন্তু এই 98-এর কোনো অর্থ ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 98 হচ্ছে রিমি নামে একটি মেয়ের বাংলা বিষয়ের প্রাপ্ত নম্বর। ছোট বন্ধুরা, এখানে এটা ছবি দেওয়া আছে, ছবিটার একটু লাল কালির গোলাপি কালার দিয়ে দেওয়া আছে, আমরা বোর্ড বইয়ে পড়ে নেব। একটা MCQ-গুলো এখান থেকে আসতে পারে, এই গোলাপি কালারের যে লেখাগুলো এখান থেকে আসে। ভয়েজার 1 নামের মহাকাশ যান পৃথিবী থেকে রওনা দিয়ে সৌরজগতের ভিতর দিয়ে যাবার সময় পৃথিবীতে বিশাল পরিমাণ উপাত্ত পাঠিয়েছে। ঠিক আছে, ভয়েজার 1 একটা মহাকাশ যান। ভয়েজার 1 কিসের নাম? একটা মহাকাশ যানের নাম। এখানে 98, 100, 196, 50, 95 হচ্ছে উপাত্ত বা ডেটা। তাহলে শুধু 98, 100, 196, 50 আলাদা আলাদাভাবে এগুলো হচ্ছে ডেটা। এগুলো কী বলা হচ্ছে? ডেটা। ডেটা উচ্চারণটা ডেটা বা উপাত্ত। আমি অনেক সময় ডেটা শব্দটাও ব্যবহার করা হয়। ডেটা হচ্ছে ইংরেজি উচ্চারণ। ডেটা শব্দটাও খুবই ব্যবহার করা হয়। আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ে খুবই ব্যবহার করা হচ্ছে ডেটা শব্দটা। ডেটা বলা হবে না, সোজায় ডেটা, রশ্মি থাকবে না, ডেটা তাও হবে। উচ্চারণটা ডেটা, ইংরেজি উচ্চারণটা হচ্ছে ডেটা। আচ্ছা, তাহলে ডেটা বা উপাত্ত একই কথা, খেয়াল রাখবেন বন্ধুরা। উপাত্ত বলি আর ডেটা বলি একই কথা। উপাত্ত এবং ডেটা একই শব্দকে বোঝাচ্ছে, একই বিষয়কে বোঝাচ্ছে। তাহলে 98 একটা ডেটা, 100 ডেটা, 96 ডেটা, 50 ডেটা, 95 একটা করে ডেটা। একজনকে যদি শুধু উপাত্ত দেওয়া হয় আর কিছু বলে দেওয়া না হয়, তাহলে এই উপাত্তগুলোর কিন্তু কোনো অর্থ নেই। কিন্তু যখন সাথে সাথে তোমাকে বলে দেওয়া হয় এগুলো রিমি নামে একটি মেয়ের পরীক্ষার নম্বর, তখন তার একটা অর্থ খুঁজে পাওয়া যায়। উপাত্ত আর প্রেক্ষাপট। উপাত্ত এই যে এগুলোকে উপাত্ত আর প্রেক্ষাপট। প্রেক্ষাপট কোনটা? প্রেক্ষাপট হচ্ছে যে রিমি নামে একটি মেয়ের বাংলা, ইংরেজি, গণিত, তারপরে হচ্ছে বিজিএস, তারপরে ধর্ম, এরকম কিছু বিষয়ের নাম্বার। এই যে রিমি নামে একটি মেয়ের পরীক্ষায় বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর, এই কথাটা হচ্ছে প্রেক্ষাপট। তাহলে এই যে উপাত্ত আর প্রেক্ষাপট মিলে একটা তথ্য বা ইনফরমেশন হয়ে যায়। তথ্য বা ইনফরমেশন। তাহলে শুধু 100 হচ্ছে
শুধু 98 100 হচ্ছে উপাত্ত। এর সঙ্গে যেমন বললাম যে রিমি নামে একটি মেয়ের বাংলায় প্রাপ্ত নাম্বার, ইংরেজি গণিতে প্রাপ্ত নাম্বার, তারপরে বিজিএসে প্রাপ্ত নম্বর, তারপরে হচ্ছে ইসলাম ধর্মের এবং বিজ্ঞানে প্রাপ্ত নম্বর, তখন এই যে রিমি নামে একটি মেয়ের পরীক্ষায় প্রাপ্ত নম্বর বাংলা গণিত ইংরেজি এগুলো হচ্ছে প্রেক্ষাপট। এই উপাত্ত আর প্রেক্ষাপট মিলে হচ্ছে কি ইনফরমেশন। তাহলে আমরা দেখলাম উপাত্ত আর প্রেক্ষাপট মিলে হয় ইনফরমেশন, উপাত্ত আর প্রেক্ষাপট মিলে কি হয় ইনফরমেশন। 98 100 এগুলো কি উপাত্ত, 98 100 95 50 এগুলো হচ্ছে উপাত্ত বা ডেটা। আর রিমি নামে একটি মেয়ের বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বিজিএস এবং ধর্ম বিষয়ে প্রাপ্ত নম্বর যদি বলি, এই যে রিমি নামে একটি মেয়ের বাংলা ইংরেজি গণিত এই কথাগুলো এগুলো হচ্ছে প্রেক্ষাপট। এই উপাত্ত আর প্রেক্ষাপট মিলে হচ্ছে ইনফরমেশন। আমরা আরও কিছু উদাহরণ দেখি। আরও কয়েকটি উদাহরণ হিসেবে উপাত্ত বা তথ্য বোঝার চেষ্টা করি। আমরা যদি হা হা না না হা না হা হা না না বলি, তারপরে 89 70 65 73 বলি, এগুলো কিন্তু কিছুই বুঝতেছি না। কিছু বুঝতেছি কি 6 নম্বর পৃষ্ঠায় আমরা এগুলো কিছু বুঝতেছি না। কিন্তু পরের পৃষ্ঠায় যদি আমরা চলে যাই, এখানে দেখেন তোমাদের ক্লাসে 10 জন ছাত্র ছাত্রীকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা কি ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো? নান্টু, পিলু, রেনু, কণা, প্রীতি, জবা, মন্টু, সুমি, লিটু, ইতি এগুলো 10 জন শিক্ষার্থী নাম। সে উত্তর দিতেছে হ্যাঁ, কেউ বলতেছে হ্যাঁ, কেউ বলতেছে না, কারণ ঘুমানোর আগে দাঁত ব্রাশ করি, আবার অনেকে করি না, সেটা বলতেছে। রিমির জন্ম নিবন্ধন নম্বর এটা, আর মন্টুর জন্ম তারিখ, দিন, মাস 2000। এখানে আমরা যদি এই তথ্যগুলোই থাকে তখন কিন্তু বুঝতেছি না। 5/11/2000 এগুলো দিয়ে কিছুই বুঝি নেই, এটাও কিছু বুঝি নেই, এগুলো দিয়েও কিছু বুঝি নেই, এটা দিয়েও কিছু বুঝি নেই। তাহলে আমরা দেখলাম হ্যাঁ হ্যাঁ না না কি, ওই যে দাঁত ব্রাশ করেছে কিটা সেটা। আবার এটা কি, এটা জন্ম নিবন্ধন নাম্বার, এটা কি একটা জন্ম তারিখ। তাহলে আমরা এগুলোর প্রেক্ষাপট যখন জুড়ে দিলাম, এই যে এগুলো যখন প্রেক্ষাপট জুড়ে দিলাম, এগুলোর অর্থ তখন খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এগুলো হচ্ছে ঘটনা বা প্রেক্ষাপট, এগুলোকে ঘটনা বা প্রেক্ষাপট। আর এগুলো হচ্ছে কি উপাত্ত, এগুলো হচ্ছে উপাত্ত। আর এগুলো হচ্ছে ঘটনা বা প্রেক্ষাপট, এগুলো নিচেরগুলো হচ্ছে উপাত্ত। এবার নিশ্চয়ই উপরের তালিকার উপাত্তগুলোর অর্থ তুমি খুঁজে পেয়েছো, কাজে আমরা বলতে পারছি উপাত্তের সাথে যদি কোনো ঘটনা বা প্রেক্ষাপট বা পরিস্থিতি সম্পর্ক থাকে তখন সেগুলো অর্থ বোঝা যায়, আমরা সেটা ব্যবহার করতে পারি, তাহলে সেটা হচ্ছে তত্ত্ব। তাহলে তত্ত্ব কাকে বলে এখানে বোঝা গেল। তত্ত্ব 5-3 এইটুকু দেওয়া আছে ছোট বন্ধুরা। তাহলে আমি আরেকটা উদাহরণ দিই। ধরেন যে ইমন 5, তারপরে ক, ইমন 5 ক, কিছু কথা লিখলাম। ইমন ক, তারপরে 5 15 এরকম কিছু কথা লিখলাম। কিছু বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না। তবে এখন যদি বলি যে নাম, তারপরে শাখা, তারপরে আছে রোল, বয়স, এইভাবে বলি, তাহলে এখানে নাম, এই যে কথাগুলো আমরা লিখতেছি, এই যে এগুলো যে লিখলাম, এগুলো হচ্ছে ঘটনা বা প্রেক্ষাপট, এগুলো হচ্ছে ঘটনা বা প্রেক্ষাপট। আর এই যে লিখতেছি এখন যে ইমন লিখতেছি, ইমন, তারপরে আছে শাখা ক, রোল 5, বয়স 15, এগুলো নিচেরগুলো হচ্ছে উপাত্ত। এই উপাত্ত আর প্রেক্ষাপট মিলে হচ্ছে তত্ত্ব। আমরা এখন উপাত্ত, তত্ত্ব, তথ্য প্রযুক্তির এই সংজ্ঞাগুলো শিখে নিব ছোট বন্ধুরা। আমরা এই যে সংজ্ঞাগুলো দেখে নিচ্ছি। সুনির্দিষ্ট ফলাফলের
আমরা উপাত্ত সংজ্ঞা নিচ্ছি। সুনির্দিষ্ট ফলাফলের জন্য ব্যবহৃত কাঁচা মালকে উপাত্ত বলে বা ডেটা বলে। খেয়াল রাখবো ছোট সুনির্দিষ্ট ফলাফলের জন্য ব্যবহৃত কাঁচামালকে উপাত্ত বলে। আরেকটা সংজ্ঞা যদি বলি সেটা হলো যে তত্ত্বের অগোছালো রূপকে উপাত্ত বলে। তত্ত্বের সংজ্ঞাটা আগে জানতে হবে। তত্ত্বের অগোছালো রূপকে উপাত্ত বলে। তত্ত্বের অগোছালো রূপকে আমরা পাইলাম কি উপাত্তের সংজ্ঞা। সুনির্দিষ্ট ফলাফলের জন্য ব্যবহৃত কাঁচামালকে উপাত্ত বলে। তত্ত্বের অগোছালো রূপকে উপাত্ত বলে। দুইটা সংজ্ঞা দিচ্ছি আমি ছোট বন্ধুরা, যে কোনো দুইটি সংজ্ঞাই শিখলে ভালো হবে। এরপরে আমরা তত্ত্বের সংজ্ঞা, তত্ত্ব কাকে বলে। এরপরে আছে আমাদের তত্ত্বের সংজ্ঞাটা আমরা দেখে নিই। তত্ত্বের সংজ্ঞাটা, তথ্য ইংরেজিতে বলা হবে ইনফরমেশন। এই ইনফরমেশনের সংজ্ঞাটাও আমরা লিখব এবং জানব। আগে আমাদের উপাত্তের সংজ্ঞাটা ভালোভাবে শিখতে হবে। ছোট বন্ধুরা, আমরা তত্ত্বের সংজ্ঞা আমাদের বোর্ড বইয়ে পেয়েছিলাম যে উপাত্ত এবং প্রেক্ষাপট মিলে হয় তত্ত্ব। উপাত্ত এবং প্রেক্ষাপট মিলে হয় তত্ত্ব। এছাড়াও আরেকটি সংজ্ঞা আমি দিয়ে দিচ্ছি, এটাও ভালো করে শিখবেন। একটা বিষয়ে কিন্তু একভাবেই শিখলে হবে না, ভিন্নভাবে শিখতে হবে এবং ভালোভাবে শিখতে হবে। ছোট বন্ধুরা, আমি তত্ত্বের সংজ্ঞাটা বলতেছি, একটু শুনি। সুশৃঙ্খলভাবে সাজানো ও অর্থবহ উপাত্তকে বলা হয় তত্ত্ব। সুশৃঙ্খলভাবে সাজানো ও অর্থবহ উপাত্তকে বলা হচ্ছে তত্ত্ব। একটু আগে যেমন বললাম যে তত্ত্বের অগোছালো রূপ হচ্ছে উপাত্ত, ঠিক সেটাকে এখন গুছিয়ে দিচ্ছি আর কি। সুশৃঙ্খলভাবে সাজানো ও অর্থবহ উপাত্তকে তত্ত্ব বলে। সুশৃঙ্খলভাবে সাজানো ও অর্থবহ উপাত্তকে তত্ত্ব বলে। সুশৃঙ্খলভাবে সাজানো ও অর্থবহ উপাত্তকে তত্ত্ব বলে। ছোট বন্ধুরা, আপনাদের সুবিধার্থে একটা গ্রামার বা ব্যাকরণের তত্ত্ব জুড়ে দিই। আপনার ওয়ার্ড আমরা শিখেছিলাম বাংলা ব্যাকরণে, ওয়ার্ডটা এখানে উপাত্তকে বোঝায়, ওয়ার্ডগুলোকে উপাত্তকে বোঝায়। আর সেন্টেন্স আমরা পড়েছিলাম, সেন্টেন্সটাকে তত্ত্ব বোঝায়। সেন্টেন্সের সংজ্ঞা আমরা কি পড়েছিলাম বন্ধুরা, খেয়াল আছে তো?
সেন্টেন্স সংখ্যা কি? যদি কি হয়, অর্থবহ হয়, কিছু শব্দ পাশাপাশি বসে যদি অর্থপূর্ণ হয় তাহলে সেটাকে বলা হচ্ছে বাক্য। ঠিক সেই রকম সুশৃঙ্খলভাবে সাজাতে হবে এবং অর্থবহ যদি হয় উপাত্তগুলোকে সাজাতে হবে। সাজানোর পরে যদি অর্থবহ হয় তখন সেটাকে বলা হচ্ছে তত্ত্ব। কথা বোঝাতে পারছি? এই উপাত্ত হচ্ছে শব্দের সমান আর তত্ত্ব হচ্ছে বাক্যের সমান। এরপরে আসি আরেকটা তথ্য প্রযুক্তির সংজ্ঞা দেব, শেষ, আজকের ক্লাস শেষ হবে এখানে। আচ্ছা, তথ্য প্রযুক্তি ছোট বন্ধুরা, তথ্য প্রযুক্তি, তথ্যের ইংরেজি আমরা জানি ইনফরমেশন, প্রযুক্তির ইংরেজি আমরা কি জানি? টেকনোলজি। আমরা টেকনোলজির সংজ্ঞা জানি, তথ্যের সংজ্ঞা জানি। এখন আমরা একসঙ্গে ইনফরমেশন টেকনোলজি বা আইটি শব্দটা ইউজ করা হয়, আইটি। আগে আইটি শব্দটা বেশি ব্যবহার করা হতো, এখন অবশ্য আইসিটি শব্দটা ব্যবহার করা হয়, তথ্য প্রযুক্তি। যেহেতু তথ্যের সংজ্ঞা আমরা শিখলাম, প্রযুক্তির সংজ্ঞাও আমরা শিখেছিলাম পার্ট 2-এ, তাহলে আমরা তথ্য প্রযুক্তির সংজ্ঞাটা ভালো করে শিখে নিই। তথ্য দেওয়া নেওয়া ও সংরক্ষণ করার যে প্রযুক্তি, অর্থাৎ তথ্য দেওয়া নেওয়া সংরক্ষণ করার জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি। এই তথ্য দেওয়া নেওয়া এবং সংরক্ষণ করার জন্য যে প্রযুক্তি তাকে বলা হচ্ছে তথ্য প্রযুক্তি। যেমন যা আজকে খেলা হবে, এটা একটা তথ্য। আমরা কি করলাম, মোবাইলে SMS পাঠিয়ে দিলাম বন্ধুদের কাছে। হতে পারে যে ফেসবুকে দিয়ে দিলাম, এই যে ফেসবুক ব্যবহার করতেছি, মোবাইল ব্যবহার করতেছি, এটা হচ্ছে প্রযুক্তি। বা সংরক্ষণ করতেছি, তাহলে আমরা কি করলাম, ফেসবুকের মাধ্যমে তথ্য একজন বন্ধু দিল, আরেকজন বন্ধু সেটা পাইলাম, দেওয়া নেওয়া করলাম। এই যে মোবাইল ব্যবহার করলাম, ফেসবুক ব্যবহার করলাম, এটাকে বলা হচ্ছে তথ্য প্রযুক্তি, অর্থাৎ তথ্য দেওয়া নেওয়া। যেমন মোবাইলের মাধ্যমে একজনের সঙ্গে অন্যজনের সঙ্গে কথা বললাম, এটা হচ্ছে তথ্য প্রযুক্তি। তবে ফ্যানটা তথ্য প্রযুক্তি না, শুধু প্রযুক্তি হতে পারে, কারণ ফ্যানের সাহায্যে আমরা তথ্য একজনের থেকে অন্যজনের কাছে নেই না বা দেই না, কিন্তু মোবাইলের মাধ্যমে দিই, রেডিওর মাধ্যমে দিই, টেলিভিশনের মাধ্যমে দেই নেই। এই জন্যে এটাকে বলা হচ্ছে তথ্য প্রযুক্তি। তো ছোটো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো, এবং আজকের ক্লাস এখানে শেষ। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, শুভকামনা।